বুঝলে হোমস, শরৎকালটা সত্যিই অবসাদ এনে দেওয়া ঋতু। তবে গ্রামের এমন সুন্দর দৃশ্য দেখার পর শরীর মন চাঙ্গা হয়ে যায়। এখন বেকার স্ট্রিটে থাকলে এই দৃশ্য হয়তো দেখতে পেতাম না, কি বলো? আমার কথা শুনে হোমস তার হাতের বইটা বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকালো। আমরা তখন ইস্ট গ্রিন স্টেটের কাছে একটা সরাইখানায় বসেছিলাম। বাইরের দিকে এক ঝলক তাকিয়ে হোমস নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলল, কাকে দেখছো ওয়াটসন? চাষিকে না মুচিকে? জানালা দিয়ে দেখলাম একটা লোক সবজির গাড়ি নিয়ে যাচ্ছে। সে যে একজন চাষি তাতে কোনো সন্দেহ নেই। তার থেকে একটু দূরে আরও একজন বয়স্ক লোককে দেখলাম, মাথা নিচু করে হাঁটছে। তবে তার শরীরের গঠন দেখে বোঝাই যায় সে একজন খেটে খাওয়া মানুষ। কিন্তু এর থেকে হোমস কি করে বুঝলো সে মুচি? আমি আরো ভালো করে লোকটাকে পরখ করতে লাগলাম। আমার মনের কথাটা বুঝতে পেরে হোমস বলল, বন্ধু, লোকটাকে ভালো করে দেখলে তুমি এটাও বুঝতে পারবে যে লোকটা ল্যাটা। আচ্ছা, তুমি শুধুমাত্র জানালা থেকে একবার দেখিয়ে কি করে বুঝলে লোকটা মুচি, তাও আবার ল্যাটা? দূর থেকে দেখে এইরকম একটা সিদ্ধান্তে তুমি আসছো কি করে? মাই ডিয়ার ওয়াটসন, লোকটার ট্রাউজারটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে কেন তাকে মুচি বললাম। শান দেওয়ার পাথরটা বাম উরুর ওপর লোকটা রাখে, তাই সেদিকের অংশটা ডান দিকের চেয়ে বেশি ক্ষয়েছে। আর বাম উরুর ওপর শান থাকলে নিশ্চয়ই বা হাত দিয়ে হাতুড়ি চালাবে। সহজ সিদ্ধান্ত, এর মধ্যে জটিলতা কোথায়? হোমস, এটা যদি পুরনো যুগ হতো তাহলে তোমাকে নিঃসন্দেহে পিশাচ সিদ্ধ বলা হতো। তবে আমার কিন্তু এখনো মনে হয় লোকটা মুচি নয়, লোকটার অন্য কোনো পেশাও তো হতে পারে। অবশ্যই হতে পারে, তবে আমি একদম শিওর যে লোকটা মুচি, আর সে নিঃসন্দেহে ল্যাটা। সেই মুহূর্তে হোমসের কথায় আমার বিশ্বাস হয়নি। তবে কিছুক্ষণ পরে যখন আমরা বাড়ির পথে রওনা হলাম, বুঝলাম হোমস ঠিকই বলেছিল। কিছু দূর এগোতেই দেখলাম রাস্তার পাশে সেই লোকটাই বসে আছে। তার বাঁ উরুর ওপর একটা শান দেওয়ার পাথর, আর বাঁ হাত দিয়েই লোকটা হাতুড়ি পেটাচ্ছে। সেটা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। আর আমার প্রিয় বন্ধু হোমস আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। (1889 সাল। বেশ কয়েকটা ইনভেস্টিগেশনে সফল হওয়ার ফলে বেশ সুনাম বৃদ্ধি পেয়েছিল শার্লক হোমসের। আর সেই সঙ্গে তার স্বাস্থ্যও বিঘ্নিত হয়েছিল। হাওয়া বদলটা তার সত্যিই দরকার। তাই আমি বলেছিলাম বেকার স্ট্রিট ছেড়ে কয়েকদিন সাসেক্সের সুন্দর আবহাওয়ায় ঘুরে আসতে। আর সেই প্রস্তাবে হোমস রাজিও হয়। দিন কয়েক যেতে না যেতেই তার স্বাস্থ্য আবার ফিরে এলো। তার মুখের সতেজতা দেখে বুঝলাম এইবার সে আবার আগের মতো প্রাণ শক্তিতে ভরে উঠেছে। এতদিনের অবসাদ অবশেষে কেটেছে। যাই হোক, রাস্তার দেখা লোকটার পেশা বলে আমাকে তাক লাগানোর পর আমরা ফিরে এলাম আমাদের ভাড়া বাড়িতে। ফায়ারপ্লেসের পাশে একটা ইজি চেয়ারে হেলান দিয়ে বসে হোমস পাইপ টানতে লাগলো। আমিও তাই একখানা বই তুলে নিয়ে তাতে মন দিতে যাব, অমনি দরজায় আঙুল ঠেকিয়ে ঘরে প্রবেশ করলো বাড়ির মালিক। মিস্টার হোমস, আপনার সাথে একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। আমার সাথে? এখন আবার কে এলো? আচ্ছা ঠিক আছে, আপনি তাকে উপরে আসতে বলুন।
বাড়ির মালিক কথাটা শুনে চলে গেল। কিছুক্ষণ পরে আমাদের ঘরে প্রবেশ করলো একজন দীর্ঘকায় ভদ্রলোক। পরনে ভারী আলস্টার, গলায় মাফলার জড়ানো, মাথায় টুপি। হাতের ব্যাগটা নামিয়ে রেখে লোকটা নিজের টুপিটা খুলল। আরে গ্রেগসন যে! আরে বসো বসো। তা হঠাৎ এখানে? কিছু জরুরি কাজ আছে নাকি? জরুরি কাজই বটে মিস্টার হোমস। এই একটা কেস নিয়ে একটু ফেঁসে গেছি। কথাটা বলতে বলতে সামনের চেয়ারে বসে পড়ল ইন্সপেক্টর টোবিয়াস গ্রেগসন। স্কটল্যান্ড ইয়ার্ডে বসে কেসটা নিয়ে পড়ার সময় আপনার কথা মনে পড়ে গেল। ব্যক্তিগতভাবে একটু সলা পরামর্শ দরকার, তাই সঙ্গে সঙ্গে আপনার বেকার স্ট্রিটের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে আপনি বাড়িতে নেই, তাই এখানকার ঠিকানা নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। বেশ বেশ। তা কেসটা কি? একটা মৃত্যু ঘটেছে কেন্টে। এখান থেকে প্রায় মাইল 30 দূরে হবে জায়গাটা। আমি বাধা দিয়ে বললাম, হোমস, তুমি কিন্তু এখানে ছুটি কাটাতে এসেছো। তা তো বটেই ওয়াটসন, কিন্তু কেসটা শুনলে তো কোনো ক্ষতি নেই, তাই না? গ্রেগসন, তুমি বলো, কেসটা সম্পর্কে কি কি জেনেছো? হ্যাঁ স্যার, নিহত ব্যক্তির নাম কর্নেল ড্যালসি। পেশায় হর্স রেসিংয়ের বেটিং করাতো, আর ছোটোখাটো কিছু ব্যবসাও নাকি ছিল। তা মাঝে মধ্যেই ইনি ব্যবসার ব্যাপারে ল্যাভিংটন কোর্টে আসতেন। কিছুদিন থাকতেন জমিদার বাড়িতে অতিথি হয়ে, তারপরে আবার বাড়ি ফিরে যেতেন। আজ সকালেও তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু সকালবেলা যখন বাড়ির চাকরটা ডাইনিং রুমে কাজ করতে যায়, তখন দেখে যে কর্নেল ড্যালসি মৃত অবস্থায় পড়ে আছে। ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ভদ্রলোক ডাইনিং টেবিলে বসে ড্রিঙ্ক করছিলেন, তখনই মৃত্যুটা হয়। হাতের পাইপটা টেবিলে রেখে হোমস বলল, তা ব্যাপারটা শুনে তোমার কি মনে হয়? এটা সুইসাইড না মার্ডার? প্রথম টেলিগ্রামটা পড়ার পর আমার মনে হয়েছিল এটা সুইসাইড হতে পারে, কেননা আশেপাশে কোনো অস্ত্রই পাওয়া যায়নি। তবে দ্বিতীয় টেলিগ্রামটা পেয়ে বুঝলাম এটা মার্ডার। আর এর প্রাইম সাসপেক্ট হলেন বাড়ির মালিক স্যার রেজিনাল্ড ল্যাভিংটন। মিস্টার হোমস, এই ক্রাইমটা কিন্তু খুবই উঁচু মহলের। ল্যাভিংটন? ল্যাভিংটন? ওয়াটসন, গত সপ্তাহে বোডিয়ান প্রাসাদের ধ্বংসস্তূপ দেখতে গিয়ে ল্যাভিংটন নামে একটা গ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলাম, মনে আছে? বেশ নিচু জায়গাটা, সেখানে একটা বাড়িও মনে হয় দেখতে পেয়েছিলাম, তাই না? আমি মাথা নেড়ে সায় দিলাম। মনের মধ্যে ভেসে উঠল গাছপালার মধ্যে দাঁড়িয়ে থাকা একটা খামার বাড়ির ছবি। গ্রেগসন তার জবাবে বলল, হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন স্যার। বাড়িটা অনেক পুরনো, আর শুনেছি নাকি সেখানকার অতীত বর্তমানের চেয়ে বেশি জীবন্ত। তা মিস্টার হোমস, আসবেন নাকি আমার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই। চেয়ার ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠল হোমস। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো লাভই হলো না। হোমস সেখানে যাবেই, কাজেই আমি আর বাধা না দিয়ে তাদের সাথে যোগ দিলাম। বাড়িওয়ালা ভদ্রলোকের সাহায্যে যাতায়াতের জন্য একটা গাড়িও পেয়ে গেলাম। সাসেক্সের সংকীর্ণ অলিগলি দিয়ে গাড়িটা টগবগিয়ে ছুট দিল। কেন্ট জেলার সীমানা পেরোতেই কনকনে ঠান্ডা হাওয়া যেন সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। সঙ্গে করে ভাগ্যিস যথেষ্ট পরিমাণে শীতবস্ত্র এনেছিলাম, নয়তো এই ঠান্ডাতেই কাইল হয়ে পড়তাম। কিছুক্ষণ পরেই মূল সড়ক থেকে গাড়ি নেমে গেল খাড়াই গলিপথে। তারপরেই গাড়িটা থেমে গেল। গন্তব্যে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিলাম বাড়ির সদর দরজার দিকে। বাড়ির আশেপাশের মাটি নরম, কয়েকটা জায়গায় জল জমেছে। আশেপাশের গাছগুলোর মরা পাতা ভেসে আছে সেই জলে, আর
সেই পারিপার্শ্বিক পরিবেশের মাঝখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে একটা অট্টালিকা। বাড়ির সদর দরজার দিকে যাওয়ার সময় হোমস দেশলাই চালিয়ে বাগানটা পরীক্ষা করতে লাগলো। একটু পরেই বেশ খুশি খুশি গলায় এসে বলল, পায়ের ছাপ আছে, 4 রকমের পায়ের ছাপ, তার মধ্যে একটা ঘোড়ার নলের ছাপ। বেশ চেপে আছে মাটির মধ্যে, তার মানে বেশ তেড়ে মেরে দৌড়েছে। খুব সম্ভবত পুলিশকে খবর দিতে। গ্রেগসন, এই জায়গায় এর বেশি কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। চলো ভেতরে যাওয়া যাক, সেখানে আশা করি ইন্টারেস্টিং কিছু পেলেও পেতে পারি। সদর দরজায় টোকা দিতেই বাড়ির চাকর এসে দরজা খুলে দিল। তারপর আমাদের নিয়ে গেল হল ঘরে। সেকেলের ঘর, কিন্তু খুবই বিউটিফুল। স্লেট পাথরের তৈরি মেঝে, এদিকে সেদিকে সারি সারি মোমবাতি দান জ্বলছে। ঘরের এক পাশ থেকে ওপর তলার দিকে উঠে গেছে একটা সিঁড়ি। ফায়ারপ্লেসের সামনে বসে একজন খয়েরি চুলওয়ালা লোক গা তাতাচ্ছিল। আমাদের দেখা মাত্রই হন্তদন্ত হয়ে সে এগিয়ে এলো। আপনি নিশ্চয়ই ইন্সপেক্টর গ্রেগসন? হ্যাঁ, ঠিক ধরেছেন। আর আপনি? আমি কেন্ট থানার সার্জেন্ট ব্যাসেট। ইন্সপেক্টর গেলিংস পাঠিয়েছেন। স্যার, কেসটা বড়ই ভয়ানক, বুঝলেন? আজ সকালে কর্নেল ডেলসি যখন নিজের বিখ্যাত রেসের ঘোড়ার মঙ্গল কামনার জন্য মদের চুমুক দিচ্ছিলেন, তখনই ছুরির মারে খতম হয়ে যান। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে যে ছুরিটা কোথাও পাওয়া যায়নি। আচ্ছা, এরা কারা? সার্জেন্ট তার বাক্য অসমাপ্ত রেখেই দৃষ্টিপাত করেছিলেন আমাদের দিকে। গ্রেগসন তাকে আমাদের পরিচয় দিলেন। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম। ইনি হলেন শার্লক হোমস, আর ইনি হলেন তার বন্ধু ডক্টর ওয়াটসন। আমাদের নাম শুনে সার্জেন্ট মনে মনে কি যেন ভাবতে লাগলো। শার্লক হোমস, শার্লক হোমস, আচ্ছা আচ্ছা, শার্লক হোমস। আরে মশাই, আপনি তো বিখ্যাত ডিটেকটিভ, অনেক সুনাম শুনেছি আপনার। তবে মিস্টার হোমস, এই কেসটায় কিন্তু আপনি নিজের বুদ্ধির চমক দেখানোর খুব একটা সুযোগ পাবেন বলে মনে হয় না। পুলিশ মহলই এই কেসটা সমাধানের কৃতিত্ব নেবে। হোমস তার সুপরিচিত বিনম্র স্বরে বলল, সার্জেন্ট ব্যাসেট, আমি কেসের তদন্ত করি, সেটা সলভ করার আনন্দ পাওয়ার জন্য। কৃতিত্ব নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। পুলিশের তরফ থেকে আমি কখনো কাজ করিও না, আর এই কেসটাতেও করছি না। বেশ বেশ, আসুন তাহলে এইদিকে। একটা মোমবাতি দান হাতে নিয়ে সার্জেন্ট যেই এগোতে যাবে, ঠিক সেই সময় অত্যন্ত প্রত্যাশিতভাবে বাধা পড়ল। কাঠের সিঁড়ি বেয়ে ওপরতলা থেকে হন্তদন্ত হয়ে নেমে এলো এক মহিলা। জীবনে অনেক মহিলার সম্মুখীন হয়েছি, কিন্তু এনার মতো সুন্দরী কাউকে দেখিনি। সিঁড়ি দিয়ে কিছুটা নেমে এসেই তিনি থমকে গেলেন। কাঠের রেলিংয়ের উপর হাত রেখে আমাদের দেখতে লাগলেন। তার তামাটে রঙের খোলা চুলে ঢেকে আছে মুখের এক পাশ, আর তার ফাঁক দিয়ে উঁকি মারছে সবুজ রঙের চোখ। এই কেসের তদন্তে এসে এমন একজন মহিলাকে দেখব স্বপ্নেও ভাবিনি। একটু ধাতস্থ হয়ে নিয়ে তিনি বললেন, মিস্টার হোমস, আপনার নামটা কানে যেতেই দৌড়ে এলাম, শুধু একটা অনুরোধ করতে। অনুরোধ? তা বলুন, কি অনুরোধ আছে আপনার? মিস্টার হোমস, এই মৃত্যু সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু এইটুকু জানি, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। কেসটা যখন আপনি হাতে নিচ্ছেন, তাহলে এই ব্যাপারটাও প্লিজ দেখবেন। আমি হোমসের দিকে তাকালাম। দেখলাম সেই পরমা সুন্দরীর দিকে এমনভাবে কিছুক্ষণ সে চেয়ে রইল
যেন তাকে দেখা মাত্রই তার স্মৃতির একটা পাতা উল্টে গেছে। আপনার কথা আমি নিশ্চয়ই মাথায় রাখবো, মিসেস মার্গারেট ল্যাভিংটন। আমাকে চিনতে পেরেছেন তাহলে? এত নামী অভিনেত্রীকে এত সহজে ভোলা যায়? কথাটা শুনে গ্রেগসন আর সার্জেন্ট দুজনেই অবাক হয়ে গেল। তারপর পরস্পরের দিকে একবার তাকালো দুজনে। লেডি লেভিংটন বিয়ের আগে ছিলেন নামী অভিনেত্রী মার্গারেট মপেমার। হোমসকে দেখে তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে যেতেই অবাক হয়ে গেল দুই ইন্সপেক্টর। পর মুহূর্তেই নিজের বিস্ময় ভাবটা কাটিয়ে ব্যাসেট বলল, মিস্টার হোমস, ওনার স্বামী দোষী না নির্দোষ সেটা তদন্ত করলেই বোঝা যাবে। এবার চলুন খুনের ঘরটা দেখে আসা যাক। হ্যাঁ, অবশ্যই, চলুন। এই বলে হোমস সার্জেন্টের পিছু নিল। পেছনে আমি আর গ্রেগসন। একটু পরে যে ঘরে ঢুকলাম সেই ঘরটায় কোনো আলো না থাকলেও ঘরটার আকার, আয়তন, উচ্চতা আন্দাজ করে নিতে পেরেছিলাম চৌকাঠ পেরোনোর সঙ্গে সঙ্গে। সার্জেন্টের হাতের মোমবাতির আলো ছাড়া আর কোনো আলো সেই ঘরে নেই, তাই সে মোমবাতি দানটাকে একটা লম্বা টেবিলের মাঝে রেখে দিল। ঘরের বিভিন্ন আসবাবপত্রে মোমবাতির আলো রিফ্লেক্ট হয়ে ঘরটাকে আলোকিত করেছে। তবে আমাদের সবার দৃষ্টি আকর্ষিত হলো একটা বিশেষ জায়গায়। টেবিলের এক প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, আর অপর প্রান্তে মোমবাতির আলোয় ঝলসে যাচ্ছে একটা দীর্ঘকায় রূপোর পানপাত্র। আর সেই পানপাত্রের দুপাশে হাত ছড়িয়ে পড়ে রয়েছে কর্নেল ডেলসির ডেড বডি। মোমবাতির আলোয় দেখলাম রূপোলি কাপটা লাল রক্তে মাখামাখি হয়ে গেছে। ছুরির আঘাতে টুঁটিটা একেবারে দু টুকরো হয়ে গেছে। এই দেখুন, এখানে ছিল সেই ছুরিটা। এই বলে দেওয়ালের কাছে এগিয়ে গেল ব্যাসেট। দেখলাম অনেক কটা অস্ত্র ঝুলছে সেখানে, তবে সেই অস্ত্রগুলো রাখার হুকগুলোর মধ্যে একটা হুক ফাঁকা। আমরা তিনজন এগিয়ে গিয়ে জায়গাটা দেখতে লাগলাম। আচ্ছা, খুনটা যে এখানকার ছুরি দিয়েই হয়েছে সেটা বুঝছেন কি করে? ছুরিটা যে হুকের ওপর ঝোলানো ছিল তার নিচের কারুকার্য করা কাঠের ওপর খানিকটা আঁচড়ে গেছে। সেখানে আঙুল দেখিয়ে ব্যাসেট বলল, এই দেখুন, দাগটা দেখতে পাচ্ছেন? ছুরিটা হ্যাঁচকা টান মেরে নামাতে গিয়েই জায়গাটা আঁচড়ে গেছে। কথাটা শুনে হোমস সম্মতি সূচক মাথা নাড়ল। একদম ঠিক বলেছেন সার্জেন্ট। তবে এটা ছাড়া অন্য কোনো প্রমাণ কি পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয়ই। বাটলার গিলিংসকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। ছুরিটা শিকার করার ছুরি। বহু বছর ধরেই সেটা ঝোলানো ছিল এখানে। এবার একবার কর্নেলের গলার ক্ষতটা দেখুন। এই বলে ডেড বডিটা চুলের মুঠি ধরে একটু উপরের দিকে তুলে দিল ব্যাসেট। দৃশ্যটা দেখে আমার সারা গা শিরশির করে উঠল। হোমস কিন্তু তিলমাত্র দ্বিধা না করে এগিয়ে গিয়ে দেখতে লাগলো। খুনটা ছুরির আঘাতেই হয়েছে সেটা স্পষ্ট। তবে ছুরিটা চালানো হয়েছে উল্টোভাবে, নিচ থেকে ওপরের দিকে। সেটা আশ্চর্যের কিছু না। যখন কাপটা মুখের কাছে নিয়ে আসা হয়েছিল তখনই টুঁটি লক্ষ্য করে ছুরি চালানো হয়। সবাই যখন লাশটা পরীক্ষা করতে ব্যস্ত, সেই ফাঁকে আমি একবার পান পাত্রটা দেখে নিলাম। জিনিসটা লম্বায় ঠিক 1 ফুট, সেকেলের উপর দিয়ে তৈরি, বিস্তর কারুকার্যময়। চুমুক দেওয়ার জায়গাটা রূপোর বেড় দিয়ে ঘেরা, আর দুপাশের হাতলের ওপর দুটোর উপর পেঁচা বসানো আছে। পাত্রটা সত্যিই অপূর্ব দেখতে।
হঠাৎ করে মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। সেটা শুনে শুষ্কভাবে হাসলো ব্যাসেট। ঠিকই বলেছেন, এই রকম পাত্রে মদ খাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ওই যে পেঁচা দুটো দেখছেন, ওরাই এই বংশের প্রতীক। যে অস্ত্রগুলো ঝোলানো আছে সেগুলোতেও এই প্রতীক দেখতে পাবেন। কিন্তু কর্নেল ডেলসির এমনই দুর্ভাগ্য যে পাত্রটায় চুমুক দেওয়ার আগেই কোনো এক ব্যক্তি তাকে হত্যা করে। কোনো এক ব্যক্তি? হঠাৎ করে কথাটা শুনেই আমরা থমকে গেলাম। কথাটা এসেছে আমাদের পেছন থেকে। সেদিকে ফিরতেই দেখলাম সদর দরজার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। মোমবাতির আলোয় তার মুখ দেখা যাচ্ছে। কঠোর দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমাদের দিকে। গুরুগম্ভীর গলায় সে বলল, ব্যাসেট, এইসব কি হচ্ছে? এরা কারা? আর আমাদের জমিদার বাড়ির ব্যাপারে এরা ইন্টারফেয়ার করছে কেন? স্যার রেজিনাল্ড, ইনি ইন্সপেক্টর গ্রেগসন, লন্ডন থেকে খুনের তদন্ত করতে এসেছেন। আর এনারা হলেন মিস্টার শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন। কড়া গলায় জবাব দিল স্থানীয় গোয়েন্দা। কথাটা শুনে তৎক্ষণাৎ হোমসের দিকে তাকালেন জমিদার মশাই। সেই চোখে অস্বস্তির ছাপ স্পষ্টভাবেই দেখতে পেলাম। এরই মধ্যে গ্রেগসন ছুরি ঝোলানো কাঠের প্যানেলের দিকে মোমবাতিটা এগিয়ে ধরল। এখানে একটা ছুরি মিসিং। সেটা কোথায় মিস্টার লেভিংটন? আমি নিয়েছি। কেন নিয়েছেন সেটা জানতে পারি? কারণটা সার্জেন্ট ব্যাসেটকে বলা হয়েছে। সকালে মাছ ধরতে গেছিলাম, তাই সুতো কাটার জন্য সেটা সঙ্গে করে নিয়ে যাই। বুঝলাম। তা আপনি যে সত্যি সকালে মাছ ধরতে গিয়েছিলেন, সেটার কোনো প্রমাণ বা সাক্ষী আছে? না, নেই। আর সেটা প্রমাণ করাটা আমি জরুরি মনে করি না। গ্রেগসন সার্জেন্টকে টেনে নিয়ে গেল একপাশে। খাটো গলায় বলল, এখানে আর কিছু করার আছে বলে তো মনে হয় না। উনি তো নিজেই স্বীকার করলেন যে উনি ছুরিটা নিয়ে গেছিলেন। আর এনার কথাবার্তা শুনেও তো মনে হচ্ছে যে ইনি এই কাণ্ডের পিছনে আছেন। আমার তো এনার ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল। সে যাই হোক, এনাকে হাজতে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করো, তাহলেই দেখবে সত্যটা উগড়ে দিয়েছেন। ঠিকই বলেছেন। এই পর্যন্ত বলে ঘুরে দাঁড়িয়ে কড়া গলায় বলল, স্যার ল্যাভিংটন, আপনাকে থানায় আসতে হবে। খুনের অপরাধে আপনাকে। দাঁড়াও গ্রেগসন। গ্রেগসনের কথার মাঝে হোমস বাধা দিল। সুযুক্তি দিয়ে কেসটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, আমাকে একটু ভাববার সময় দাও। কিন্তু মিস্টার হোমস, এই কেস নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ কি? সবটাই তো ক্লিয়ার। হোমস তার কথার কোনো পাত্তাই দিল না। মোমবাতি নিয়ে হাঁটু গেড়ে সে বসে পড়ল কাঠের মেঝেতে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে রক্ত আর মদের দাগ দেখতে লাগলো। কিছুক্ষণ পরে উঠে দাঁড়াতে দাঁড়াতে সে বলল, ওয়াটসন, ঘন্টার দড়ি টানো। বাটলারের সঙ্গে কথা বলা দরকার। সেই তো প্রথম লাশটা আবিষ্কার করেছে। চলো হল ঘরে যাওয়া যাক। খুনের ঘর থেকে বেরিয়ে আসার কথা শুনতেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সেখান থেকে হল ঘরে এসে দেখলাম লেডি ল্যাভিংটন ফায়ার প্লেসের সামনে বসে আছে। আমাদের দেখেই সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাটলারও ইতিমধ্যে পা টিপে টিপে ঘরে ঢুকেছে। হোমস তার দিকে এগিয়ে গেল। আচ্ছা, আজ সকালে ঠিক কি কি ঘটেছিল সবটা খুলে বলো তো। স্যার, আজকে সকালে কর্নেল ডেলসির ডাক শুনে আমি ডাইনিং রুমে যাই। গিয়ে দেখি সাহেব টেবিলেই বসে আছেন। একটা পান পাত্র এগিয়ে দিয়ে আমাকে বললেন তাতে মদ ঢালতে। আমিও তাই করি। তারপরে তার পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কিন্তু তিনি উৎকটভাবে হেসে আমাকে চলে যেতে বললেন। উৎকটভাবে হেসেছিলেন? ঝট করে প্রশ্ন করলো হোমস। হ্যাঁ স্যার। বেশ বেশ। আচ্ছা, তোমার মনিবের সঙ্গে কর্নেলকে আজ শেষবার কখন দেখেছিলে?
ইয়ে মানে স্যার, একসঙ্গে তো দেখিনি। হঠাৎ করেই হোমস ঘুরে দাঁড়ালো লেডি ল্যাভিংটনের দিকে। ম্যাডাম, কর্নেল ডেলসি কি কারণে আসতেন একটু বলবেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার আশ্চর্য সবুজ সুন্দর চোখটায় যেন একটা ঝিলিক ছুটে গেল। ওকে এসব জিজ্ঞাসা করছেন কেন? আমি বলছি। প্রশ্নটা আপনার স্ত্রীকে করা হয়েছে, আপনাকে না, সুতরাং আপনি চুপ করে দাঁড়ান। এবার বলুন ম্যাডাম, কর্নেল ডেলসি কেন আসতেন? কেন আসতেন জানি না, তবে গত কয়েক বছর ধরে প্রায়ই আসতেন, অতিথি হতেন। আপনার স্বামীর সাথে দেখা করতে আসতেন? হ্যাঁ, তবে আজকে সকালে আমার স্বামী বাড়িতে ছিলেন না। হ্যাঁ, শুনেছি মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু সেটা তিনি প্রমাণ করতে পারবেন না সেটাও স্বীকার করেছেন। ঝট করে পাশ থেকে বলে উঠল সার্জেন্ট প্যাসেট। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সবাই, আর হোমস সেখানে দাঁড়িয়ে বাড়ির সকল সদস্যের মুখগুলো ভালো করে দেখে নিল। তারপর বেশ শান্ত স্বরে বলল, এসো ওয়াটসন, আজকে আর কিছু করার আছে বলে তো মনে হয় না। চলো এখান থেকে যাওয়া যাক। একটু খোঁজাখুঁজি করতেই ল্যাভিংটন গ্রামেই এক রাত কাটানোর জন্য ঘর পেয়ে গেলাম। বেশ আরামদায়ক ঘরটা, সুন্দর করে সাজানো, তবে হোমসের মুখ থেকে কোনো প্রশংসাই বেরোলো না। বুঝলাম তার মেজাজ বিগড়ে আছে, মুখে কথা নেই, কি যেন ভাবছে। আমি গায়ে পড়ে কেসটা নিয়ে দু একবার কথা বলতে গেছিলাম, কিন্তু হোমসের বকা খেয়ে আমি চুপ করে গেলাম। হঠাৎ করে কি হলো হোমসের? কেনই বা তার মেজাজ এমন খিচড়ে গেল? কিছুই বুঝতে পারছি না। তবে এই মুহূর্তে ওর সাথে কথা না বলাটাই ভালো। ভাবলাম পরের দিন সকালে কেসটা নিয়ে ওর সাথে আলোচনা করব। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখি সে উধাও। খাবার টেবিলে এসে দেখি হোমস একটা চিঠি রেখে গেছে আমার জন্য। তাতে লেখা আছে বাড়ি ছেড়ে যেন কোথাও না যায়, সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই কি আর করার, আমিও একটা খবরের কাগজ নিয়ে পড়তে লাগলাম। সারাদিন কোনো মতে কাটিয়ে বিকেল বেলায় একটু কফি নিয়ে বসেছি, এমন সময় হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকলো হোমস। গায়ের বর্ষাতি থেকে টসটস করে জল পড়ছে, তবে বৃষ্টিতে পুরো ভিজে গেলেও দেখলাম ওর দুই চোখে চাপা উত্তেজনায় ঝিলিক দিচ্ছে। সবিষয়ে বললাম, কি বন্ধু, রহস্যের কিনারা করে ফেলেছে মনে হচ্ছে। মুখে চাপা হাসি নিয়ে হোমস টাওয়েল দিয়ে মাথা মুছতে লাগলো। রহস্যের কিনারা করতে পেরেছি বললে ভুল হবে, তবে হ্যাঁ, কিছু একটা আন্দাজ করতে পারছি। তার কথা শেষ হওয়ার আগেই দরজায় একটা টোকা পড়ল। আসুন লেডি ল্যাভিংটন, আপনারই অপেক্ষা করছিলাম। হোমসের অনুমতি পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করল আলখাল্লায় মোড়া এক মহিলা। মুখ থেকে ওড়না সরাতেই বুঝলাম তিনি বেশ দ্বিধায় ভুগছেন। মিস্টার হোমস, আপনার চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে এলাম। বলুন, কি বলতে চান আপনি? হোমস ইশারা করে তাকে চেয়ারে বসতে বলল। ফায়ারপ্লেসের আলোয় দেখলাম চিন্তায় তার মুখ ঈষৎ ম্লান হয়ে গেছে। সাম্প্রতিক সাংসারিক বিপর্যয়টা তাকে বেশ টলিয়ে দিয়েছে। সেটা বুঝতে পেরে আমি আর চুপ থাকতে পারলাম না। বললাম, আমার বন্ধু শার্লক হোমসের ওপর আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। আপনাদের পরিবারের এই সমস্যাটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। চাহনির মধ্যে দিয়ে আমাকে ধন্যবাদ জানালেন লেডি ল্যাভিংটন। তারপর হোমসের দিকে ফিরে বলুন মিস্টার হোমস, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন?
আপনার স্বামীর মঙ্গল কামনার জন্য যখন এসেছেন, তাহলে হয়তো আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে আপনি ইতস্তত বোধ করবেন না। হ্যাঁ, অবশ্যই। আপনি কি জানতে চান বলুন। হোমস এবার একটু হেলান দিয়ে বসলো। আচ্ছা, এই ড্যালসি ভদ্রলোক তো আপনার স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না? কথাটা শুনে চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মহিলা, কিন্তু তারপরেই হেসে উঠলেন। সে হাসিটা প্রাণ খোলা হাসি ঠিকই, তবে সেটার মধ্যে একটা তাচ্ছিল্যের ভাব লক্ষ্য করলাম। হাসতে হাসতে তিনি বললেন, আমার স্বামীর ধারে কাছে আসার যোগ্যতাও তার ছিল না। বন্ধু তো দূরের কথা। না, এমনও তো হতে পারে যে তারা রেসের মাঠে মেলামেশা করতেন, বাজি ধরতেন, আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয়। না মশাই, আপনার ধারণা ভুল। কর্নেলের সাথে আমার স্বামীর পরিচয় হয় আমার মাধ্যমেই, আর আমাকে না জানিয়ে তিনি কর্নেলের সঙ্গে দেখাও করতেন না। এই ব্যাপারে আমি নিশ্চিত। কর্নেল তাহলে আপনার পূর্ব পরিচিত, তাই তো? হ্যাঁ, বিয়ের আগে থেকেই লোকটাকে চিনি আমি। আচ্ছা, লোকটার চরিত্র কেমন? খুবই জঘন্য। ঠকবাজি, জোচ্চুরি, নেশা, মেয়ে ছেলে, এমন কোনো দোষ নেই যেটা তার মধ্যে ছিল না। আর এই রকম একটা লোকের সাথে আমার স্বামীর আর কোনো রকম কানেকশন থাকতে পারে বলে আমি মনে করি না। হ্যাঁ, আপনার মতামত খুবই যৌক্তিক ম্যাডাম। তবে এমনও তো হতে পারে যে একই মহিলার প্রতি তাদের দুজনেরই মনে প্রেম জেগেছিল, আর সেখান থেকেই দুজনের মধ্যে কানেকশন হয়। কি কি বললেন? কথাটা শোনা মাত্রই মহিলার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। পরক্ষণেই মুখে ওড়না চাপা দিয়েই তিনি ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে। তার যাওয়ার পর হোমসের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। বুঝলে ওয়াটসন, মহিলা কিন্তু নিজের অজান্তেই কথার মাঝে অনেক কিছু বলে ফেলেছেন। যাই হোক, এবার পাইপটা একটু দাও দেখি। সকাল থেকে অনেক ধকল গেছে। আমি পাইপটা এগিয়ে দিলাম। সেটা আগুন ধরিয়ে টানতে লাগলো হোমস, আর সেই সঙ্গে ফায়ার প্লেসের দিকে এক দৃষ্টি চেয়ে বসে রইল। ওর হাব ভাব দেখে বুঝলাম কোনো একটা সিদ্ধান্তে সে পৌঁছে গেছে। একটু পরেই সে তার পকেট থেকে একটা দোমড়ানো মোচড়ানো কাগজ বের করলো। ওয়াটসন, কিছুক্ষণ আগে জানতে চাইছিল না এই সমস্যার কোনো সুরাহা করতে পেরেছি কিনা? একদিক থেকে বলতে গেলে হ্যাঁ, পেরেছি বটে। মোক্ষম প্রমাণটা পড়ে শোনাচ্ছি। মেডস্টোন কাউন্টি রেজিস্ট্রি থেকে টুকে এনেছি। আমি কান খাড়া করে বসলাম। হোমস বলতে শুরু করলো, 1485 সালের ব্যাপার। তখন ক্ষমতায় ছিল ইয়র্ক বংশ, আর সেই বংশকেই পরাজিত করেছিল এই ল্যাভিংটন বংশ। বসওয়ার্থ রণক্ষেত্রে স্যার জন ল্যাভিংটন একজন নাইট আর একজন স্কোয়ারকে বন্দি করে এনেছিলেন ল্যাভিংটন কোর্টে। ল্যাভিংটন বংশের সমর্থন করার জন্য একটা সুযোগ দেওয়া হয় তাদের। সেই রাতে ডিনারের পর এক এক করে বন্দীদের আনা হয়, তাদের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে নাইট সম্মতি জানায় আর প্রাণসুরায় চুমুক দিয়ে চলে যায়। কিন্তু স্কোয়ার সেই প্রস্তাবে রাজি হয় না, তাই তাকে চুমুক দিতে হয় মৃত্যুমতে। অদ্ভুত ইতিবৃত্তটা পড়া শেষ হলে আমি আর হোমস খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। বৃষ্টিতে কেঁপে উঠল জানালাটা। হাওয়ার ধাক্কা নেমে আসছে চিমনি দিয়ে। অবশেষে নীরবতা ভেঙে আমি বললাম, যেই ঘটনাটা পড়ে শোনালে তার মধ্যে জঘন্য কিছু লুকিয়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু 400 বছর আগেকার এই ঘটনার সাথে এই খুনের কি সম্পর্ক তা তো মাথায় ঢুকছে না। ওয়াটসন, দুটো জিনিস আমি আবিষ্কার করেছি। যেটা পড়ে শোনালাম সেটা দ্বিতীয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা দ্বিতীয়? তাহলে প্রথমটা কি? সেটা ল্যাভিংটন কোর্টে গেলেই জানতে পারবে। গ্রেগসনও সেখানেই আছে।
ওখানেই তো ব্ল্যাকমেলিংটা করা হয়েছিল। ব্ল্যাকমেল? কাকে ব্ল্যাকমেল করা হয়েছিল? স্যার রেজিনাল্ডকে? প্রশ্নটা এড়িয়ে গেল হোমস। দেখলাম হঠাৎ করেই সে বেশ গম্ভীর হয়ে গেল। কি ব্যাপার বলো তো হোমস? এত গম্ভীর তো কখনো দেখিনি তোমাকে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর, আর ঠিক সময় যদি এর সুরাহা না করা যায় তাহলে আরো প্রাণ যেতে পারে। না ওয়াটসন, এটা হতে দেওয়া যায় না। চলো, এক্ষুনি যেতে হবে। এই দুর্যোগের মধ্যেও আমরা বেরিয়ে পড়লাম ল্যাভিংটন কোর্টের উদ্দেশ্যে। বাইরের প্রবল হাওয়ায় গাছের ডালপালা মড়মড় করছে, গাছের পাতা উড়ে এসে আছড়ে পড়ছিল আমাদের মুখে গালে। বাড়ির দরজায় কড়া নাড়তেই গেলিংস এসে দরজা খুলে দিল। কোনো কথা না বলেই হোমস দ্রুত পায়ে ডাইনিং রুমের দিকে অগ্রসর হলো। দেখলাম ইন্সপেক্টর গ্রেগসন অস্থির হয়ে পায়চারি করছে ঘরের মধ্যে। আমাদের দেখেই সে বিপুল উত্তেজনায় ফেটে পড়ল। মিস্টার হোমস, স্যার রেজিনাল্ড সত্যিই বলেছিল দুজন চাষি ওনাকে নদীর পাড়ে দেখেছে। হ্যাঁ জানি, সাক্ষীদের খোঁজ পাওয়া যাবে সেটা আন্দাজ করেছিলাম, আর এটাও জানি যে সে নির্দোষ। সে নির্দোষ? তাহলে খুনিকে? ফরাসি কায়দায় মনে মনে কেসটাকে খাড়া করো, তাহলেই জবাব পেয়ে যাবে। ঠিক বুঝলাম না, ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন? একটু দাঁড়াও, ব্যাখ্যা করছি। এই বলে হোমস খুন হওয়া চেয়ারের দিকে চলে গেল। ধরে নাও আমি কর্নেল ডেলসি, আর তুমি হলে সেই হত্যাকারী। এবার আমি এই মদ্যপাত্রটা মুখের কাছে তুলে ধরবো, তুমি আমার টুটি লক্ষ্য করে ছুরি চালাবে। কথাটা শুনে গ্রেগসন অবাক হয়ে গেল। মানে স্যার, কিছুই তো বুঝছি না। আরে বাবা, মনে মনে কল্পনা করে নাও যে তোমার ডান হাতে একটা ছুরি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে। এইবার আমাকে আঘাত করার চেষ্টা করো। হোমসের কথা মতো গ্রেগসন এক পা এগিয়ে এসে ডান হাতটা শূন্যে তুলল, কিন্তু পরক্ষণেই সে দাঁড়িয়ে পড়ল। কিন্তু মিস্টার হোমস, এটা তো সম্ভব নয়। এভাবে গলায় ছুরি চালানো যায় না। কেন যায় না? কারণ কর্নেলের গলার ক্ষত ছিল ওপরের দিকে, তাই সেইভাবে আঘাত করতে হলে তো নিচের দিক থেকে টুটি লক্ষ্য করে ছুরি চালাতে হবে, যেটা টেবিলের পাশে দাঁড়িয়ে কখনোই সম্ভব নয়। হোমস এতক্ষণ মদ্যপাত্রটা মুখের কাছে নিয়ে ঈষৎ পিছনে হেলে দাঁড়িয়েছিল। এবার সে সিধে হয়ে দাঁড়ালো। এবার তুমি আমার জায়গায় চলে আসো, আর ধরে নাও যে তুমি কর্নেল ডেলসি। এইবার পাত্রটা মুখের কাছে তুলে নাও। হ্যাঁ, তুললাম। এরপর? না, এরকম ভাবে না, এমন ভাবে পাত্রটা তোলো যাতে মনে হয় তুমি সেই পাত্র থেকে মদ খাবে। হ্যাঁ, আটু নিয়ে যাও। না গ্রেগসন, ভুল করে ওটাকে মুখের কাছে নিয়ে যেও না, একটু দূরে সরাও। আর একটু। হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার চেপে ধরো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই খট করে একটা ধাতব শব্দ হলো। আমি আর গ্রেগসন বিস্ময়ে লাফিয়ে উঠলাম। দেখলাম পাত্রের এক পাশ থেকে সাপের মতো লিকলিকে একটা ছুরি বেরিয়ে এসেছে, ঠিক যেন ছোবল মারার কায়দায় সেটা এগিয়ে আছে। দৃশ্যটা দেখে ছিটকে পিছিয়ে গেল গ্রেগসন। তার হাত ফসকে গিয়ে পাত্রটা মেঝেতে পড়ে গেল, আর সেটা গড়িয়ে গিয়ে ঠেকল একজোড়া পায়ের সামনে। তাকিয়ে দেখলাম ইতিমধ্যে স্যার রেজিনাল্ড ঘরে এসে ঢুকেছেন, এবং সেই সঙ্গে মেঝে থেকে তুলে নিয়েছেন মরণ পাত্রটা। ঘটনাটা দেখে তার মুখে তীব্র অনুশোচনার ভাব ফুটে উঠল। হোমস এগিয়ে গিয়ে তার কাছ থেকে পাত্রটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। এতক্ষণে গ্রেগসন একটু ধাতস্থ হয়েছে। এবার সে বলল, মিস্টার হোমস, আপনি সাবধান না করলে তো এতক্ষণে আমার
আমাদের পূর্বপুরুষেরা খুব ভালো মতোই জানতেন কিভাবে অতি পরিচ্ছন্নতার সাথে শত্রুকে নিধন করতে হয়, আর তারই নমুনা হলো এই পাত্রটা। এইরকম মরণ খেলনা যে বাড়িতে থাকে সে বাড়ির মালিকের অগোচরে কখনোই মদ্যপান করা উচিত নয়। কর্নেল তাহলে কারোর হাতে খুন হননি, সবই যন্ত্রটার কারসাজি। আর এই মারণ ভাতের দিকে কর্নেল স্বেচ্ছায় গলা বাড়িয়ে দিয়েছিলেন। ঝকঝকে মূর্তপাত্রের গায়ে হাত বোলাতে বোলাতে হোমস বলল, বন্ধু, এটা যে একটা সাংঘাতিক জিনিস সেটা কারোর পক্ষেই আন্দাজ করা সহজ নয়। ঠোঁটের কাছাকাছি আনলে কাপের 2 হাতলের মধ্যেই ভালো চাপ পড়ে, তখনই হাতলটা ট্রিগার হয়ে যায়, আর সেই সঙ্গে স্প্রিং সরে গিয়ে নিচ থেকে ছুরিটা বেরিয়ে আসে। কাপের নিচে রত্নটা তো সেই কারণেই বসানো। স্যার, আপনি তাহলে বলতে চান এই পাত্র থেকে যে ব্যক্তি মদ্যপান করবে সেই মরবে? না গ্রেগসন, সব সময় নয়। 2 হাতলের মধ্যেই 2 রূপোর প্যাঁচা বসানো আছে। খেয়াল করে দেখো, ডান হাতের প্যাঁচাটা ঘোরালেই সেটা সরে যায়। এটাই হলো সেফটি ক্যাচ, যেমনটা রাইফেলে থাকে। অর্থাৎ ডান হাতের প্যাঁচাটার ওপরেই নির্ভর করছে ছুরিটা ভেলকি দেখাবে কি দেখাবে না। তবেই 400 বছর পুরনো সেফটি ক্যাচটা এখন চালু আছে কি না এই বিষয়ে আমার সন্দেহ আছে। অর্থাৎ সেফটি ক্যাচ বিকল হয়ে যাওয়াতেই মৃত্যুটা ঘটে। তাহলে তো এটা একটা অ্যাক্সিডেন্ট, খুন নয়। এক্স্যাক্টলি মাই ফ্রেন্ড, তুমি একদম ঠিক ধরেছ। আর আমি এটাও বিশ্বাস করি যে স্যার রেজিনাল্ড এই ব্যাপারে ভালো মতোই জানতেন, কিন্তু পূর্বপুরুষদের এই ঐতিহ্যময় সম্পদকে আগলে রাখার জন্যই সে চুপ করে গেছে। ফলে ব্যাপারটা খুন হিসেবে ধরা হয়েছে, আর স্যার রেজিনাল্ডকে খুনি। এর জন্য যদি তাকে হাজতে যেতে হয় তাহলে তাতেও সে পিছুপা হবে না। কি স্যার রেজিনাল্ড, ঠিক বলছি তো? স্যার রেজিনাল্ড মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। পাত্রটার থেকে দৃষ্টি সরিয়ে গ্রেগসন এবার জমিদার মশাইয়ের দিকে ফিরল। মিস্টার ল্যাভিংটন, এইরকম একটা বিপজ্জনক অস্ত্র বাড়িতে রাখা একদমই নির্ভরযোগ্য নয়। এটা আপনি স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠিয়ে দিন, পুলিশ মিউজিয়ামে এটা রাখা দরকার। সেটাই বরং ভালো হবে ইন্সপেক্টর, আপনি এটা নিয়ে যান। তাহলে হয়তো কেউই আর মরবে না। ইতিমধ্যে লেডি ল্যাভিংটন ঘরের বাইরে এসে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা শুনছিলেন। তার সবুজ চোখ দুটো চঞ্চলভাবে দেখছিল তার স্বামীকে আর হোমসকে। তার চোখে চোখ রেখেই হোমস বলল, সেই ভালো। এরপর তাহলে আর কেউ এই বাড়িতে মরবে না। কথাটা শুনে আমার কেমন যেন খটকা লাগলো। মনে হলো কথাটার মাধ্যমে হোমস অন্য কিছু বলতে চাইছে, কিন্তু সেটা যে আসলে কি সেটা বুঝলাম না। ফেরবার পথে হোমসকে জিজ্ঞাসা করলাম, বন্ধু, তোমার সাথে আছি অনেক বছর হয়ে গেল, তোমার কোন কথার কি মানে হতে পারে সেটা এখন একটু আধটু আন্দাজ করতে পারি। বুঝলাম। তা হঠাৎ এখন এই প্রশ্ন করছো কেন? ন্যাকামো করো না হোমস, তুমি অন্যের চোখে ধুলো দিতে পারবে কিন্তু আমাকে নয়। ব্যাপারটা কি সেটা আমাকে অন্তত খুলে বলো। আচ্ছা বেশ, ব্যাপারটা যখন জানতেই চাও তাহলে তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই, কি প্রশ্ন বলো। কালকে টেবিলটা যখন পরীক্ষা করছিলাম তখন টেবিলের উপর কয়েকটা নখের আঁচড় দেখতে পাই। বেশি দিন পুরনো নয়, সম্ভবত মৃত্যু যন্ত্রণায় কর্নেল যখন ছটফট করছিলেন তখনই দাগগুলো হয়। তবে অদ্ভুত ব্যাপার হলো, কাল সকালে যখন আমরা সেখানে যাই তখন কাপটা বসানো ছিল সেই আঁচড়ের ওপরেই, কিন্তু কর্নেলের পক্ষে তো সেটা রাখা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই অন্য কেউ কাপটা সেখানে বসিয়েছে। একদম তাই। তাহলে কে বসিয়েছে? বাটলার? না, তার পক্ষে কাপটার কথা জানা পসিবল নয়। কাজটা এমন কেউ করেছে যে ভালো করেই কাপটা সম্বন্ধে জানতো, কিন্তু স্যার রেজিনাল্ড তো সেই সময় বাড়ির বাইরে ছিলেন।
তাহলে এমন কে আছে যে অমন নিরিবিলিতে কর্নেলকে মদ খাওয়াতে পারে? ঘোর সন্দেহ উকি দিয়ে গেল আমার মনের মধ্যে। অস্ফুট স্বরে বললাম, লেডি লেভিংটন। ইয়েস মাই ফ্রেন্ড, তিনি এই কাপে মদ ঢেলে সেফটি ক্যাচ খুলে দিয়েছিলেন, আর কর্নেলের মৃত্যু ঘটার পর সেই কাপটাকে টেবিলের উপর রেখে দেয়। মাই গড, কিন্তু তিনি কর্নেলকে মারলেন কেন? মাই ডিয়ার ওয়াটসন, এটা একটা হাই সোসাইটি ক্রাইম। বিয়ের আগে লেডি ল্যাভিংটন যখন নামী অভিনেত্রী ছিলেন তখন থেকেই কর্নেলের সাথে তার ঘনিষ্ঠতা ছিল, কিন্তু পরবর্তীকালে স্যার রেজিনাল্ডের সাথে তার বিয়ে হয়, আর সে হয়ে যায় জমিদার বাড়ির বউ। আর তুমি তো বুঝতেই পারছো, তার অতীতের কথা যদি লোকের সামনে চলে আসে তাহলে তাদের কুল মর্যাদা ধুলোয় লুটোবে। আর সেটারই সুযোগ নেয় কর্নেল ড্যালসি। সে ব্যাপারটা আন্দাজ করতে পেরে নিয়মিত তাদের ব্ল্যাকমেল করত, দিনের পর দিন নিজের চাহিদা মেটাতো। ল্যাভিংটন পরিবারকে জোঁকের মতো ধরে রেখেছিল সে, আর শেষমেশ তার হাত থেকে বাঁচার কোনো উপায় না পেয়েই লেডি ল্যাভিংটন এই খুনের পরিকল্পনাটা করে। সর্বনাশ! আচ্ছা, স্যার রেজিনাল্ড ব্যাপারটা জানতেন না? স্যার রেজিনাল্ড সমস্ত ব্যাপারটাই জানতেন, তবে তিনি যে তার স্ত্রীকে খুবই ভালোবাসেন ওয়াটসন, তাই তার স্ত্রীর পাপটা তিনি নিজের ঘাড়ে নিচ্ছিলেন। ওহ গড, এমন সুন্দরী মহিলা এমন একটা নৃশংস হত্যা করলো, ভাবাও যায় না। ভাই ওয়াটসন, একটা কথা মাথায় রেখো, যেখানে রূপ সেখানেই আগুন। আর সেই জন্যই আমি বিয়ের ফাঁদে পা দিইনি, কিন্তু তুমি তো ভাই সেই ফাঁদে পা দিয়ে ফেলেছো। সাবধান বন্ধু, সাবধান।